হ্যালো ফ্রেন্ডস, আমি লোপামুদ্রা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু এই ভিডিওটার কথা আমি তোমাদের অনেক আগেই বলে রেখেছিলাম। এটা হলো একটা ইনফরমেটিভ ভিডিও। আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রথমেই আমার মালয়েশিয়া ভ্রমণের বিভিন্ন ছবি। ঘোরার সবকিছু ছবি তো তোমরা দেখেছো, সেখানে আমি অনেক ইনফরমেশন দিয়েছি, কিন্তু স্পেসিফিক্যালি আমি এই মালয়েশিয়া ট্যুর সম্পর্কে তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য একটা ভিডিও করবো আগেই বলেছিলাম। আজ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু এই ভিডিওটা দেখার আগে তোমরা যেটা করবে সেটা হলো একটা ডায়েরি আর পেন নিয়ে বসে পড়ো। বেশ, তাহলে আমি শুরু করি। মালয়েশিয়া মানে হলো একটা বাইরের দেশ, আমাদের কাছে ওটা বিদেশ, অবশ্যই ভারতবর্ষের বাইরে যখন। তাহলে সেখানে যেতে প্রথম যেটা দরকার সেটা হলো পাসপোর্ট। এই পাসপোর্ট তোমাদের অবশ্যই থাকতে হবে এবং যে পাসপোর্টের ভ্যালিডিটি অন্তত 6 মাস থাকতে হবে। এটা নাম্বার 1। 2 নম্বর হলো কোনো একটা বাইরের দেশে যেতে গেলে ভিসা লাগে। এই ভিসার ক্ষেত্রে একটা সুখবর রয়েছে, সেটা হলো 2023 সালের ডিসেম্বর মাস থেকে বিভিন্ন কান্ট্রি ভারতবর্ষের পর্যটকদের ভিসা ফ্রি করে দিয়েছে। বেশ কয়েকটা কান্ট্রির মধ্যে অন্যতম হলো এই মালয়েশিয়া। তাহলে কি ভাবছো, ভিসা নেই তার মানে জাস্ট পাসপোর্টটা থাকলে আর ফ্লাইটের টিকিট কাটলেই তোমরা পৌঁছে যাবে? না, সেটা হবে না। এখানে একটা জিনিস তোমাদের করতে হবে। এই ভিসা ফ্রি থাকার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো MDAC, মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড। এই মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা তোমরা গুগলে গিয়ে টাইপ করবে, এদের ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশনে প্রেস করবে। সেখান থেকে তোমরা একটা ফর্ম পাবে। ফর্মটা খুব একটা জটিল কিচ্ছু ব্যাপার নয়, জাস্ট তোমাদের ইনফরমেশনগুলো দিতে হবে। তোমরা কবে যাচ্ছ, ফ্লাইটের টিকিটের একটা নাম্বার দিতে হবে, তার সঙ্গে দিতে হবে তোমরা ওখানে গিয়ে কি হোটেলে থাকছো, আর তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, এসবের কিছু ইনফরমেশন থাকে, এগুলো দিয়ে দেবে, সাবমিট করবে, হয়ে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে একটা মনে রাখার জিনিস, সেটা হলো এই MDAC-টা 72 ঘন্টা আগে থেকে করা যায়, মানে তোমার জার্নি ডেটের 72 ঘন্টার মধ্যেই করতে হবে। আগে করলে এই রেজিস্ট্রেশনটা হবে না। মানে আমি কিন্তু আগে একটু চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না, তাই তোমাদের এটা জানিয়ে রাখলাম। এরপর হলো ফ্লাইটের টিকিট। ফ্লাইটের টিকিট বলতে, এটা যেহেতু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, এখানে তোমরা বাজেট এয়ারলাইন্স পেয়ে যাবে, কম দামে অনেক টিকিট পাবে। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো টিকিটটা একটু 2-2.5 মাস আগে কাটলে ভালো। মানে আমরা 2-2.5 মাস আগে একবার চেক করেছিলাম যাবো বলে, তারপর আমাদের ক্যান্সেল হয়ে গিয়েছিল প্ল্যানটা। তখন আমরা টিকিট দেখেছিলাম মোটামুটি 8,500 টাকা করে টিকিট ছিল, মানে রিটার্ন এয়ারফেয়ারে প্রায় 16-16 চলে আসছিল। কিন্তু আমরা যখন লাস্টে ডিসিশন নিয়ে আবার টিকিটটা কাটলাম, একদম জানুয়ারি মাসের মধ্যে কেটেছি, আর আমাদের জার্নি ডেট ছিল ফেব্রুয়ারির 6 তারিখ। তো সেক্ষেত্রে টিকিটের দামটা একটু বেড়ে গিয়েছিল। সেক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন প্রায় 25-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সো তোমরা মাথায় রেখো, যাওয়ার প্ল্যানটা করলে একটু আগে থেকে টিকিটটা কাটবে। আর ফ্লাইটের টিকিটের সঙ্গে আরেকটা যেটা মাথায় রাখতে হবে, বাজেট এয়ারলাইন্সের ক্ষেত্রে কিন্তু তোমরা চেক ইন লাগেজ এমনিতে নিতে পারছো না, মানে ওটা টিকিটের সঙ্গে ইনক্লুড নয়। চেক ইন লাগেজ নিতে গেলে তোমাদের কিন্তু আলাদা করে টাকা দিয়ে সেটা কিনতে হবে। আদারওয়াইজ তোমরা টিকিটের সঙ্গে যেটা পাচ্ছো 7 কেজির কেবিন লাগেজ নিতে পারছো। তো ওই যে নর্মালি ট্রলিগুলো হয় না, ছোট ছোট কেবিনের ট্রলি, যেটা 23, 36 এবং 56 ইঞ্চির রেশিওতে যেটার মাপ, সেই ট্রলিগুলো নিতে পারছো। আর তার সঙ্গে কেউ ওই ল্যাপটপের ব্যাগ যদি ক্যারি করতে চাও সেটা অ্যালাউ হয়। আমাদের ক্ষেত্রে মোটামুটি 7 কেজি পেরোয়নি, পিঠের যে ছোট্ট ব্যাগটা আর ট্রলি, তাতে 7 কেজি হয়ে গিয়েছিল। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আসছে কারেন্সি। মালয়েশিয়ান কারেন্সি হলো রিঙ্গিট। ভারতীয় টাকা রিঙ্গিটে যখন কনভার্ট করছো তখন কিন্তু মনটা খারাপ হয়ে যাবে। তার কারণ 1 মালয়েশিয়ান রিঙ্গিট সমান আমাদের ভারতীয় টাকায় প্রায় 17-18 টাকা সমান। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় কনভার্সেশন চার্জ নিয়ে 19 টাকার ওপর পড়ে গিয়েছিল। অর্থাৎ মালয়েশিয়াতে যখন কোনো কিছু কেনাকাটা করতে যাবে, ধরো তুমি ওখানে দেখছো 2 রিঙ্গিটে রাস্তায় চা পাচ্ছ, কিন্তু 2 টাকা ভাবলে হবে না, সেটাকে মোটামুটি 19 দিয়ে গুণ করে নিতে হবে। তার মানে একটা ভাঁড়ের চাও কিন্তু 38 টাকা পড়ে যায়। তো এই যে কারেন্সি এক্সচেঞ্জ তোমরা
আমি বলবো যে তোমার লোকাল এরিয়া থেকে করে যদি যাও, কারেন্সি এক্সচেঞ্জের অনেকগুলো জায়গা আছে কলকাতায় এবং বিভিন্ন জায়গায়, সেখান থেকে করলে ভালো। এয়ারপোর্টে যদি কারেন্সি এক্সচেঞ্জ করো তাহলে কিন্তু রেটটা একটু বেশি পড়ে, মানে তোমাদের কনভার্সন চার্জটা একটু বেশি পড়বে। আর এটাও তোমরা করতে পারো যে এখান থেকে তোমরা ডলার নিয়ে যেতে পারো, তোমরা মালয়েশিয়াতে পৌঁছে ডলার এক্সচেঞ্জ করেও নিতে পারো। তবে আমি সাজেস্ট করবো যে একেবারে যদি তোমরা রিঙ্গিট নিয়ে যাও সেটা বেটার হবে। এছাড়া ওখানে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডে তোমার মোডটা অন করা থাকলে তুমি তো সেইভাবে তো ওখানে কিছু কেনাকাটা বলো বা ইউজ করার বলো সেটা করতেই পারবে। এরপর নেক্সট হলো সিম কার্ড। ইয়েস, এখন মানে আমরা ডিজিটাল যুগে বাস করছি, মোবাইল ফোন এবং ইন্টারনেট ছাড়া আমাদের একদম চলে না। তাই যেটা আমাদের ওখানে গিয়ে করতে হবে সেটা হলো সিম কার্ড একটা ওখানকার লোকাল নিয়ে নিতে হবে। আমরা নিয়েছিলাম হটলাইনের একটা সিম কার্ড, এয়ারপোর্ট থেকেই নিয়েছিলাম, কারণ আমাদের একটু তাড়া ছিল এই সিম কার্ডটা নেওয়ার। তোমরা যদি চাও তাহলে এটা করতে পারো যে এয়ারপোর্টে কিন্তু ওয়াইফাই ফ্রি থাকে, এয়ারপোর্টে তোমরা ওয়াইফাই নিয়ে কাজ করে নিলে সিটিতে পৌঁছে যদি সিম কার্ড নাও সেক্ষেত্রে তোমাদের একটু সস্তা পড়বে। ওখানে মোটামুটি তোমাদের 7 দিনের বেড়ানোর যদি প্যাকেজ থাকে তাহলে 7 দিনের সিম কার্ড পেয়ে যাবে। আমরা হটলাইনের 7 দিনের সিম কার্ড নিয়েছিলাম, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 25-26 রিঙ্গিট পড়েছিল, যাতে কিন্তু আনলিমিটেড লোকাল কলস ছিল আর ইন্টারন্যাশনাল কলস ছিল 20 মিনিটের এবং আনলিমিটেড ডেটা ছিল। আনলিমিটেড বলবো না, ওটা বোধহয় 100 জিবি ডেটা এরকম কিছু একটা ছিল, যেটা আমাদের কাছে আনলিমিটেডই মনে হয়েছে, মানে এর বেশি খরচ হওয়ার কথা নয়। আরেকটা জিনিস বলবো, ধরো তোমরা দুজনে গেলে সিম কার্ড একজন কিনলে তাহলে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। হোটেলে না হয় ওয়াইফাই আছে, কিন্তু রাস্তাঘাটে মানে জনবহুল জায়গায় যদি একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে কিন্তু সমস্যা হবে। তার থেকে সিম কার্ডটা নিয়ে নেওয়াই ভালো। এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট গেল। এরপর নেক্সট যেটা বলবো সেটা হলো ল্যাঙ্গুয়েজ। ওখানে তোমাদের গিয়ে ভারতবাসী হিসেবে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যেমন 1 নম্বর হচ্ছে কুয়ালালামপুর। কুয়ালালামপুরে গেলে তোমরা বুঝতে পারবে না যে তোমরা একটা বিদেশে আছো, বিকজ ওখানে আমার তো মনে হলো মালয়েশিয়ানদের থেকে বাংলাদেশির সংখ্যা বেশি। এত বাংলা শুনেছি এবং সেটা মানে বাংলাদেশের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেইভাবে শুনেছি, খুব মিষ্টি লাগছিল। আর বিভিন্ন জায়গায় ইংরাজিতে সচ্ছল তারা। আর সেই ব্যাপারেও বলবো ল্যাঙ্গুয়েজটা কোনো ব্যারিয়ার নয়, মনের ভাব আদান প্রদানটাই আসল কথা। এই দেশে গিয়ে কোনো ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয় না। তারপরেও যদি তোমরা মনে করো তাহলে তোমরা গুগল ট্রান্সলেটর নিতেই পারো। এরপর নেক্সট বলবো হচ্ছে হোটেলের কথা। এইটা আমায় বলতেই হবে, হোটেলটা দারুণ ভালো। মানে আমরা আমাদের দেশে যে টাকায় যে পরিষেবা পাবো ভাবতেই পারি না, বিদেশের মাটিতে গিয়ে মালয়েশিয়াতে কিন্তু সেটা আমরা পেয়েছি। মানে ওখানে তোমরা চাইলে 2000 টাকা থেকে হোটেল পরিষেবা পেতে পারো। মোটামুটি যদি একটা স্ট্যান্ডার্ড ভালো ঠিকঠাক অ্যামেনিটিস ওলা হোটেল চাও তাহলে 3500-4000 থেকে স্টার্টিং, 5000-এ খুব ভালো হোটেল পাবে উইথ বুফে ব্রেকফাস্ট। মানে ব্রেকফাস্টটা ওই হোটেলের সঙ্গেই ইনক্লুড থাকে। এই হোটেলের পরে যে পয়েন্টটা আসছে মানে 8 পয়েন্ট, সেটা হলো ফুড। আমি তো বললাম হোটেলের সঙ্গে বুফে ব্রেকফাস্ট থাকে, তোমরা সেটা অবশ্যই নেবে। কোনো কোনো হোটেলে অপশন থাকে তোমরা নাও নিতে পারো, তার জন্য ভাড়াটা একটু কম পড়ে, কিন্তু সেইটা করো না। মানে আমার সাজেশন হলো অবশ্যই ব্রেকফাস্টে যাতে ইনক্লুড থাকে সেভাবেই নেবে। এছাড়া ফুডের ব্যাপারে আমি যেটা তোমাদের বলবো, মালয়েশিয়াতে খাবার দাবারের কোনো অভাব নেই। মানে মালয়েশিয়াকে ওয়ার্ল্ডের শস্য ভাণ্ডার, খাদ্য ভাণ্ডার বলা হয়, সুতরাং ওখানে যে খাবারের প্রচুর অপশন থাকবে সেটা তো আর আলাদা করে বলতেই হবে না। যদি তোমরা ভেজিটেরিয়ান হও সেক্ষেত্রে বলবো যে অপশনটা একটু লিমিটেড, কিন্তু ইন্ডিয়ান প্রচুর রেস্টুরেন্ট আছে। মানে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তোমরা চাইলে একটু এগিয়ে গেলে দেখতে পাবে। মানে হয়তো তোমার নিয়ারেস্ট হোটেলে পাচ্ছ না, মানে হোটেলের একদম কাছে হয়তো পাচ্ছ না, কিন্তু একটু এগিয়ে গেলেই পাবে। আর আরেকটা জিনিস ফুডের ব্যাপারে বলবো, মালয়েশিয়াতে কুয়ালালামপুরে যদি 10 মাস্ট ভিজিট প্লেসেস বলা হয় তার মধ্যে অন্যতম একটা কিন্তু হলো জালেনালোর। ইয়েস, জালেনালোরের যে নাইট লাইফটা এটা কিন্তু অসাধারণ। আমরা বেশিরভাগ লোকই মানে ওখানে বুকিট বিনতাং বা যেটা ওদের সেন্ট্রাল এরিয়া সেইটাতে থাকার চেষ্টা করি, তবে বুকিট বিনতাংয়ে তোমরা থাকার চেষ্টা করবে কারণ তার পাশেই হচ্ছে জালেনালোর। নাইট লাইফটা এখানে এনজয় করতে পারবে।
জালানালোরে যে ফুড স্ট্রিটটা, এটা কিন্তু দারুণ, মানে পৃথিবীর বিভিন্ন দেশের খাবার তোমরা ওখানে খেতে পারবে। সো খাবার নিয়ে নো চিন্তা। নেক্সট হলো ট্রান্সপোর্টের ব্যাপারে যেটা বলবো, চেষ্টা করবে ওই বুকেট বেন্তাং বা সেন্ট্রাল যে জায়গাটা সেখানে থাকার। তার কারণ হচ্ছে এখান থেকে বিভিন্ন মেট্রো স্টেশন বা ট্রেনের যে স্টেশনগুলো সেগুলো তোমরা খুব কাছাকাছি পেয়ে যাবে। ওখানে এমআরটি, এলআরটি, মোনোরেল সব কিছু চলে। এগুলো অ্যাভেল করতে পারলে তোমাদের খরচাটা একটু ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে সস্তা হবে। আর একটা জিনিস হচ্ছে বাস, তোমরা বাসও নিতে পারো। তো এইসব এরিয়াগুলো থেকে বাস অপশনটা খুব বেশি। আর যদি তোমরা ক্যাবে ঘুরতে চাও বা রেন্টাল নিতে চাও, তাহলে ওখানে দুটো অ্যাপ আছে বেশি চলে, সেটা হচ্ছে গ্র্যাব আর হচ্ছে ট্যাক্সি অ্যাপের থেকে গ্র্যাব অ্যাপটা কিন্তু বেশি সস্তা, মানে কম্পারেটিভলি আমরা দেখেছি গ্র্যাবটা সস্তা। আর যেটা হয় গ্র্যাবেতে কিন্তু সময় লাগে না। আমাদের দেশে যেরকম ওলা, উবার বা ইনড্রাইভারে ডাকলে ক্যান্সেল করার একটা প্রবণতা থাকে বা আসতে দেরি হয়, ওখানে কিন্তু খুব জলদি সার্ভিস, মানে তুমি গ্র্যাব অ্যাপ বুক করার 2-3 মিনিটের মধ্যে সেটা এসে পৌঁছে যাবে তোমার হোটেলের সামনে, অথবা তুমি যে স্পট থেকে বুক করতে চাইছো। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটা কথা মাথায় দিয়ে দেবো, সেটা হচ্ছে দুজনে গিয়ে ক্যাব বুক করার থেকে যদি তোমাদের টিমটা একটু বড় হয়, 4 জন বা 6 জন, 6 সিটারের গাড়িগুলো কিন্তু আরও বেশি তাড়াতাড়ি আসে। এবং কিছু রিমোট প্লেস আছে যেখানে কিন্তু ওই জাস্ট গ্র্যাব যেটা 4 সিটারের, যেটা মিনি আমাদের এখানে ক্যাব হয়, সেইটা কিন্তু কোনো কোনো জায়গায় নাও যেতে পারে, একটু সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে 6 সিটার বুক করাটা বেশি ভালো। এক্ষেত্রে তোমরা অন্যান্য পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে নিতেই পারো যে একসঙ্গে যদি বুক করবে, কিন্তু এখান থেকে যদি তোমাদের টিম 6 জনের হয় সেটা বেশি ভালো হবে। এটা গেল। এরপর আসছে অ্যাক্টিভিটিস এবং প্যাকেজেস। দেখো, থাকা, খাওয়া, ফ্লাইট, ট্রান্সপোর্টেশন সব হয়ে গেল, কিন্তু মেন যেটা ওখানে কস্ট আমাদের বেয়ার করতে হয়েছে সেটা হলো অ্যাক্টিভিটিস এবং প্যাকেজে। মানে এক একটা অ্যাক্টিভিটিস করতে 2,500, 3,000, 4,000, 4,500 পর্যন্ত লেগেছে। কিন্তু হ্যাঁ, সেইগুলো আমরা এভেল করার পর বুঝতে পেরেছি এটা ওয়ার্থ ইট, মানে জাস্টিফাইড এই টাকাটা। যেমন কেল টাওয়ারে উঠে আমরা মুগ্ধ হয়ে গেছি। আর একটা কথা মাথায় দিতে হবে, এই যে প্যাকেজ এবং অ্যাক্টিভিটিস, এটা তোমরা কিন্তু অ্যাপ থেকে বুক করতে পারো, অফলাইনে বুক করতে পারো। অফলাইনে একটু দামটাও বেশি পড়বে, আর তাছাড়া অফলাইনে হচ্ছে সময়টা বেশি লাগবে। মানে কোনো ছুটির দিনে যদি তোমরা যাও, সেক্ষেত্রে লম্বা লাইন দিয়ে এই টিকিট কাটতে হবে। সেক্ষেত্রে যদি তোমরা ক্লুক বা আরও অন্যান্য যে সমস্ত অ্যাপ রয়েছে সেখান থেকে কাটতে পারো। কোনো অ্যাপে কোনো 2 নম্বরই এখানে কিন্তু হয় না। আমরা ক্লুকের মাধ্যমে কয়েকটা টিকিট কেটেছিলাম। অনলাইনে টিকিটের দাম কম পড়ে, সময় এবং টাকা দুটোই বাঁচে, কিন্তু এটারও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটা হলো অ্যাপেতে তুমি যদি বুক করো তাহলে এর একটা নির্দিষ্ট স্লট আছে, কিন্তু তুমি যদি ওখানে পৌঁছে সেই স্লটটা অ্যাভেল করতে না পারো, তাহলে কিন্তু ওই পুরো টিকিটের টাকাটা বৃথা হয়ে যাবে। সুতরাং তোমাকে একটু ক্যালকুলেট করে নিতে হবে যে তুমি অ্যাপে বুক করবে না তুমি অফলাইনে সামনে গিয়ে বুক করবে। বাট অ্যাক্টিভিটিসগুলো খুব ভালো, কেননা ওখানে গন্ডোলা রাইডগুলো তো মারাত্মক। এছাড়া 3D আর্ট গ্যালারি পাগল করে দেওয়া, জেন্টিং হাইল্যান্ডের ওপরে ওঠা, ক্যাসিনোতে যাওয়া। তবে হ্যাঁ, অ্যাক্টিভিটিসগুলো করার আগে, তোমরা যাওয়ার আগে একটু প্ল্যানটা ঠিকঠাক করবে। যদি বিভিন্ন প্রদেশে ঘুরতে হয় তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কি কি টাইম স্লট তোমরা বুক করছো, সেই টাইমের মধ্যে তোমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছতে পারছো কিনা। এটা গেল। এরপরে বলবো ওয়েদারের কথা। ট্রপিক্যাল কান্ট্রি হওয়ার জন্য সারা বছরই মোটামুটি গরম থাকে, খুব একটা শীতের জায়গা এটা নয়। সুতরাং তোমাদের যে লাগেজের ওজনটা খুব একটা ভারী হওয়ার কথা নয়। তার কারণ হচ্ছে গরমে একটু হালকা ফুলকা জামা কাপড় পরা ভালো। একমাত্র পাহাড়ি অঞ্চলে তোমরা ঠান্ডাটা পাবে। তার মধ্যে আমরা যে জায়গাগুলো ঘুরেছি, ক্যামেরন হাইল্যান্ডে ভোরের দিকে একমাত্র একটু ঠান্ডা ছিল, জাস্ট একটা জ্যাকেট নিতে হয়েছিল। আর যেটা ঠান্ডা পেয়েছি সেটা হচ্ছে জেন্টিং হাইল্যান্ডসের ওপরে ওঠার পর আমরা ঠান্ডা পেয়েছি। সুতরাং মানে সোয়েটার বা জ্যাকেট বিশাল কিছু নিতে হচ্ছে না, ওই জাস্ট একটা সঙ্গে থাকলে তোমাদের কাজ চলে যেতে পারে। আর ছাতাটা অবশ্যই নেবে, তার কারণ মালয়েশিয়ার ওয়েদারের ক্ষেত্রে যেটা মেন বলা, সেটা হলো যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে। এই ভালো, এই দেখলে ঝমঝম করে বৃষ্টি চলে এলো। আমরা খুব লাকি যে আমরা এমন এমন সময় বৃষ্টি পেয়েছি যেগুলো আমাদের বেড়ানোর মাঝখানে বিঘ্ন ঘটাতে পারেনি। তো মানে জেন্টিং হাইল্যান্ডে গন্ডোলাতে ওই যাচ্ছিলাম আমরা
চাইনিজ টেম্পল দেখতে, গন্ডোলার মধ্যে দেখছি বৃষ্টি, এদিকে আমাদের হাতে সময় কম, নেমে যে দৌড়াদৌড়ি করবো, বৃষ্টি হলে হবে না, নামার পর দেখছি বৃষ্টি থেমে গেছে। তো এরকম আর কি, বাসে একটা সময় দেখেছিলাম বৃষ্টি হচ্ছে, নামার পর দেখেছি থেমে গেছে। কিন্তু ছাতাটা ক্যারি করা মাস্ট, সানস্ক্রিন অবশ্যই রাখবে, তার কারণ রোদে পুড়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা, আমি প্রচুর কালো হয়ে গেছি। আচ্ছা, এবার বলবো হচ্ছে ইন্স্যুরেন্সের কথা। হ্যাঁ, আমরা যদিও ইন্স্যুরেন্স করে যাইনি, কিন্তু এই ট্রাভেল করার ক্ষেত্রে আমি পরের বার থেকে ভেবেছি ইন্স্যুরেন্সটা করে নেবো। সেটা হচ্ছে পার ডে 40-45 টাকা লাগে, এরকম কিছু মেক মাই ট্রিপে যে হোটেল বুক করেছিলাম ওরাই অফার করছিল। তার কারণ ওখানে গিয়ে শুনলাম, আমরা হসপিটালও দেখেছি ওখানে, বাটু কেভসে দেখিনি, আমরা হসপিটাল দেখেছিলাম কেকলক্সি টেম্পল থেকে নামার পর সামনেটায় দেখেছিলাম একটা হসপিটাল রয়েছে। তো ওখানে শুনলাম মেডিকেল কস্টটা কিন্তু একটু বেশ বেশি রকমের, সেক্ষেত্রে বাইরে বিদেশে গিয়ে যদি অসুবিধায় পড়তে হয় তখন কিন্তু সাংঘাতিক। তার থেকে পার ডে 40-45 টাকা বিয়ে করা কোনো ব্যাপার নয়, মেডিকেল ইন্স্যুরেন্সটা অবশ্যই নেবে। আর লাস্টলি যেটা বলবো, শপিং। বেড়াতে গিয়ে তো শপিং করতেই হবে, কিন্তু শপিং করার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে আমাদের লাগেজ কিন্তু ওই লিমিটেড। যদি তোমরা চেক ইন লাগেজ আলাদা করে ফেরার সময় কিনে নিতে চাও তো টাকা দিয়ে কিনতেই পারো, সেক্ষেত্রে সাজেস্ট করবো ডিউটি ফ্রি শপ থেকে কেনার জন্য। লঙ্কাওয়ে কিন্তু যে আইল্যান্ডটা পুরোটা ডিউটি ফ্রি একটা আইল্যান্ড, এখান থেকে তোমরা শপিং করতে পারো। কুয়ালালামপুরের থেকে কম্পারেটিভলি ওখানে দামটা কম পড়বে। অবশ্যই লঙ্কাওয়েটা যাবে, মানে ওই সমুদ্রের মাঝখানে যখন ফ্লাইটটা ল্যান্ড করে দারুণ লাগে, খুব ভিউটা খুব সুন্দর। তো লঙ্কাওয়ে থেকে তোমরা কিনতে পারো, ডিউটি ফ্রি শপে কিছু শপিং করতে পারো। এছাড়া ক্যামেরন হাইল্যান্ড থেকে যেটা অবশ্যই নেবে সেটা হচ্ছে চা, যেহেতু পাহাড়ি অঞ্চল, ওখানে বহু টি প্লান্টেশন, ওই গার্ডেনটায় আমরা গিয়েছিলাম, তো আমরা ক্যামেরন থেকে চা নিয়েছিলাম। তোমরাও সাজেস্ট করবো যে এখান থেকে চা অবশ্যই নেবে। আর পেনাংয়ে তোমরা শপিংয়ের মধ্যে আমি বলবো, পেনাং তো একটা হেরিটেজ সিটি, ওখানে কিন্তু স্ট্রিট ফুডের জন্যে ভীষণ বিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস সমস্ত স্ট্রিট ফুড ওখানে পাওয়া যায়। লাক্সা পাওয়া যায়, আমরা লাক্সা খেয়েছিলাম, তার সঙ্গে ওয়াফল নাটও খেয়েছিলাম। তোমরা এটা করতে পারো। আর যেটা করবে, কুয়ালালামপুরে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, মানে সুভেনিয়ার আইটেম, যেটা বন্ধু বান্ধবদের জন্য, আত্মীয় স্বজনের জন্য আনতে পারো, সেটা নিতে পারো। আর যদি মনে করো যে তোমরা ওখান থেকে শপিং করবে না, পুরো ব্যাপারটা দেখে নিয়ে ফেরার পথে এয়ারপোর্টে ডিউটি ফ্রি শপ থেকে কিনবে, সেটাও করতে পারো। মোট কথা আমি বলবো, যদি বাজেট করে কেউ চলতে পারে তাহলে সমস্ত অ্যাক্টিভিটিস নিয়ে, মানে শুধু ঘোরাঘুরি নয়, থাকা খাওয়া, ফ্লাইটের টিকিট, ঘোরাঘুরি এবং ভালো রকমের শপিং করলেও 7 দিন ঘুরতে তোমাদের কারো বেশি পড়বে না। কি তাহলে একটা ইন্টারন্যাশনাল ট্যুর তো ভাবাই যায়, আর সেই নেক্সট ডেস্টিনেশনটা তোমাদের হতে পারে কিন্তু মালয়েশিয়া। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বন্ধুরা, এরকম ইনফরমেশন কিন্তু আমরা বেড়াতে গেলে তোমাদের সেই ভিডিও সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো। এটা ইন্টারন্যাশনাল ট্যুর ছিল বলে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এই ইনফরমেশন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেল। তাহলে আজকের মতো টাটা।